সকালের চা করা দিয়েই আজকের দিনটা শুরু করলাম। সবাইকে জানাই শুভ সকাল। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা। আজকে চা করে কাপে ঢালতে ঢালতে কবির সুমনের সেই গানটা মনে পড়ছে। এক কাপ চায়ে আমি তোমাকে চাই, তোমাকে নয় তোমাদেরকে চাই। নাই বা হলো এক টেবিলে সবাই মিলে চা খাওয়া, এক আকাশের নিচে বসে তো আমরা সবাই আড্ডা দিতেই পারি, তাই না? অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে আমার জীবনের একটা অদ্ভুত ভৌতিক ঘটনা শেয়ার করব, হয়ে উঠছে না। তাই আজ ঠিক করেছি তোমাদের সঙ্গে সেই গল্পটা করব। চা বিস্কুট নিয়ে বসেছি। শুরুতেই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে একটি লাইক দেওয়ার অনুরোধ জানিয়ে গল্পটা শুরু করব। কেন বলো তো? গল্প শুনতে শুনতে হয়তো তোমরা ভুলে যাবে লাইকটা দিতে। সময়টা 2011 সাল, 11 ডিসেম্বর। এই কারণেই মনে আছে, ওই দিনটা আমাদের বিবাহবার্ষিকী। প্রতি বছর ওই দিনটাতে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে কোথাও না কোথাও ওয়ান ডে ট্যুরে ঘুরতে যেতাম। তখন আমার ছেলে খুব ছোট। তো একটা ভ্রমণ কাহিনী থেকে জেনেছি, কলকাতা থেকে, নামটা এই মুহূর্তে আমি বলবো না যেহেতু সোশ্যাল সাইট, এই 40-45 কিলোমিটারের মধ্যে একটি খুব সুন্দর সরকারি বাংলো আছে। তো যে ডিপার্টমেন্ট থেকে এটা বুক করা যায় সেখানে আমার হাজব্যান্ডের এক বন্ধু চাকরি করতেন। তো তাকে ধরেই আমরা বাংলোটা বুক করেছি। 10 তারিখ মাঝরাতে আমরা গাড়ি নিয়ে বেরোই। আমরা মোটামুটি রাতের দিকেই গাড়ি নিয়ে বেরোই, কেননা রাস্তাও ফাঁকা থাকে, রাত্রিবেলা লং ড্রাইভ খুব ভালো লাগে। পরের দিন সকাল 8টা আমরা বাংলোর সামনে এসে পৌঁছেছি। ওখানে দরজায় নক করতে ভিতর থেকে কেয়ারটেকার এসে বললেন, এই মুহূর্তে আমরা আপনাদের ঢুকতে দিতে পারবো না, কারণ 10টা থেকে আমাদের এখানে বুকিং স্টার্ট হয়। তো আমরা বললাম আমরা অনেক দূর থেকে এসেছি, সঙ্গে ছোট বাচ্চা, কারণ তখন আমার ছেলে অনেক ছোট। আজকে রান্না করব মোচা, ডাল, মাছ। তোমরা দেখতে থাকো, আমি গল্পগুলো করতে থাকি। তো উনি তারপরে কাকে যেন একটা ফোন করলেন, করে দরজাটা খুলে দিলেন। দরজা খুলে বাংলোতে ঢুকে ওই একটা কথা আছে না, প্রথম দেখাই প্রেমে পড়ে যায়। বাংলোটা দেখে আমার সেটাই লেগেছে। খুব সুন্দর, চারিদিকে শীতকালীন সমস্ত নানা রকম ফুলের গাছ দিয়ে ভরা। সামনে একটা খুব সুন্দর ফোয়ারা আছে। বোঝা গেল ফোয়ারাটা অনেক পুরনো বাংলো, এখন সেটা অতটা কাজ করে না। কেয়ারটেকার এসে দেখলাম বাংলোর সামনে একটা লম্বা করিডোর। দরজাটা খুলে দিলেন। ঢুকতেই একটা বিশাল ডাইনিং, তাতে একটা বিরাট মাঝ বরাবর একটা বিরাট টেবিল, মোটামুটি গোটা 25 চেয়ার তাতে পাতা। তার দুপাশে দুটো ঘর, একদিকটা বন্ধ, কোনো বুকিং নেই। আমাদের আর এক পাশ খুলে দিল। খুলে দেওয়ার পর মনে হলো এটা তো হোটেলের ঘর নয়, যেন একটা কোয়ার্টার পেলাম। মানে দুটো ঘর নিয়ে একটা, তার একটা ঘরের সঙ্গে অ্যাটাচ বাথ, একটা ডাবল বেড খাট, আর একটা ছোট্ট ড্রেসিং টেবিল। আর একটা ঘর বিরাট বড়, তাতে দুটো খাট, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, আর রয়েছে একটা বড় ইজি চেয়ার। আমি কিন্তু মোচা রান্না করছি, রেসিপি বলার কোনো দরকার নেই। আচ্ছা, গল্পটা কন্টিনিউ করি। বড় একটা ইজি চেয়ার, সেই তোমরা যারা জলসাঘর দেখেছো ছবি বিশ্বাসের, যে চেয়ারটার মধ্যে উনি বসতেন, একদম সেরকম। তো ঢুকে আমরা ব্রেকফাস্ট দেওয়া চাইতে ওরা বলল আমাদের লাঞ্চ থেকে শুরু হয়, পরের দিন সকালে ব্রেকফাস্ট অবধি আমাদের শিডিউল। তো ওরা আমাদের বলে দিল বেরিয়েই সামনে গ্রাম, আপনারা ওখানে গিয়ে ব্রেকফাস্ট করুন, পাবেন গ্রামের লোকেদের খাবার ভালো হয়। পাশাপাশি একটি খুব ভালো নাকি শিব মন্দির আছে। যেহেতু আমরা নিজেদের গাড়ি নিয়ে গেছি, আমরা একটু ফ্রেশ হয়ে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম। মোটামুটি কাছাকাছি শিব মন্দিরটি খুব ভালো লেগেছে। শুনলাম চাঁদ সদাগর নাকি এই শিব মন্দিরটিতে শিবকে ফুল দিয়েছিলেন। যাই হোক, ঘুরে যখন আবার বাংলোতে চলে এসেছি, কেয়ারটেকার বললেন আপনারা ফ্রেশ হয়ে নিয়ে আমাদের আওয়াজ দেবেন, আমরা লাঞ্চ সার্ভ করে দেবো। তো আমার ছেলেকে ফার্স্ট স্নান করিয়ে দিয়ে ও ঘরে এসছে, আমার হাজব্যান্ড স্নান করতে ঢুকেছে। আমি আমার ছেলের চুলটা আঁচড়াতে গিয়ে হঠাৎ দেখছি ওর কপাল থেকে গাল বেয়ে একদম তাজা রক্ত পড়ছে। আমি হাত দিয়ে বললাম এত রক্ত কেন, তোমার কোথাও ব্যথা লেগেছে? ও বলল না তো। ততক্ষণ আমার বর স্নান করে বেরিয়ে এসছে। ও সারা মাথায় হাত দিয়ে দেখলো না। আমরা ভাবলাম ইজি চেয়ারটার মধ্যে বাচ্চা তো খেলা করছিল, হয়তো কাঠে লেগেছে। তো বলল না। আমার হাজব্যান্ড সারা মাথা যখন হাত বুলিয়ে বলছে কোথাও ব্যথা, বলল না। সঙ্গে একটা বোরোলিংয়ের ডিব্বা ছিল, সারা মাথায় লাগিয়ে দিয়েছি। যথারীতি দুপুরবেলার খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। বিকেলবেলা কাছেই একটা খুব সুন্দর ড্যাম্প আছে, ওখানে বোটিং হয়।
আমরা বোটিং করলাম। বোটিং করে ফিরে আসার পর ওরা আমাদের স্ন্যাক্স, কফি সার্ভ করলো। বললো ৮টায় আমরা ডিনার দিয়ে দেবো। আমরা বললাম আমরা কবে সাহেব হয়ে গেলাম বাঙালিরা যে ৮টায় ডিনার? ওরা বললো ৮টার পর আমরা এখানে সার্ভ করি না। বললাম তোমরা কোথায় থাকো? বললো এই তো পেছনেই আমাদের কোয়ার্টার। আমরা বললাম আমরা ডেকে নেবো। বললো না বাবু আমরা পারবো না, আমাদের ওটা রুলসে নেই। আমরা বললাম ঠিক আছে, ক্যাসরোলে খাবার করে যাও, আমরা খেয়ে নেবো। যথারুচি ওরা আমাদের খাবার টেবিলে সার্ভ করে দিয়ে রেখে গেছে। আমরা খাওয়া দাওয়া করে শুয়ে গেছি। যা হয় অন্য জায়গা, ঘুম আসছে না। হঠাৎ কেন যেন আমার একটা অস্বস্তি করছে। আমি আমার হাজবেন্ডকে বললাম ভূমিকম্প হচ্ছে গো, খাটটা কীরকম নড়ছে। ও বললো তাহলে আমার নড়তো না, অলরেডি ছেলে ঘুমিয়ে পড়েছে। কিন্তু কিছুক্ষণ বাদে আমার মনে হলো হ্যাঁ সত্যিই তো খাটটা যেন আরও নড়ছে, অথচ আমার হাজবেন্ড কিন্তু সেটা ফিল করতে পারছে না। আমি ঠাট্টা করে ওকে বললাম ভূত নেই তো? ও বলল আজগুবি গল্প বাদ দিয়ে এবার ঘুমিয়ে পড়ো। তো রাতে ঘুমিয়ে পড়েছি কখন মনে নেই। পরের দিন ভোরবেলা ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব, কারণ ওখান থেকে ১৫ কিলোমিটার দূরে তখন আমার ননদ থাকতেন ওদের চাকরি সূত্রে। তো ভোরবেলা ওখান থেকে বেরিয়ে আমরা আমার ননদের বাড়ি চলে গেছি। ওখানে গিয়ে গল্প করার পর দুপুরবেলা যখন আমি স্নান করে চুল আঁচড়াচ্ছি, আমার মনে হলো আমার সারা পিঠটা জ্বলে যাচ্ছে। আমি আমার ননদকে বললাম দেখো তো আমার পিঠে কিছু কামড়েছে নাকি? ও আমার পিঠটা দেখে বলল তোমার পিঠে এটা কি হয়েছে? বলে ও আমার হাজবেন্ডকে দেখে বলল দাদা দেখে যা। বলছে ৮টা আঙ্গুল দিয়ে কেউ যেন তোমাকে আছড়িয়ে দিয়েছে। তো আমার হাজবেন্ড বলল ঘুমের ঘরে ওই আছড়িয়েছে। তখন আমার ননদ বলল না দাদা দেখ, নিজে আছড়ালে নিচ থেকে আঁচড়টা ওপর দিকে উঠবে, এই আঁচড়টা ওপর থেকে নিচের দিকে গেছে। ও বলছে যত আজগুবি, কি আবার হবে? যা হয় সেই দিনের মতো ওখানেই সমাপ্তি। আমরা ওদের বাড়ি থেকে রাতে ফিরে এসেছি। তার ঠিক ১ বছর বাদে বাংলোটা এত সুন্দর, তার রেন্টটাও এত কম ছিল, আমার হাজবেন্ড তার কিছু গান বাজনা জানা বন্ধুবান্ধব নিয়ে ওই বাংলোটা আবার বুক করেছে। ওরা ওদের হারমোনিয়াম তবলা নিয়ে গেছে। এই অংশটা কিন্তু আমি আমার হাজবেন্ডের মুখ থেকে শুনেছি, আগেরটি আমার নিজের জীবনের ওপর দিয়ে গেছে। তো ও এসে আমাদেরকে বলল রাত্রিবেলা 12:30 1টা অবধি ওরা গান বাজনা করে সেই দিন ওরা বেশ 10-15 জন গেছিলো বলে বাংলোটা পুরোটাই ওদের খুলে দিয়েছে। তো এইবার যেহেতু ওরা সেই সময়টা বর্ষাকালে গেছিলো, ওরা যে একটা দিক যে দিকটা আমরা গতবার থাকিনি সেই দিকটা এসি আছে। আমার হাজবেন্ডরা আর কিছু বন্ধুবান্ধব ওই রুমে থেকেছে, আর একটা রুমে অন্য বন্ধুবান্ধব। হঠাৎ রাত 2টো নাগাদ ওদেরই এক বন্ধু এসে দরজা নক করে বলছে আমি এখানে থাকবো না, চলে যাব। তো আমার হাজবেন্ড বলছে কেন? বলছে আমি না ইজি চেয়ারে শুয়েছিলাম, মনে হলো আমাকে কে যেন চেয়ার থেকে ফেলে দিচ্ছে। আমার হাজবেন্ডের মাথায় হট করে সেই গত বছরের আমাদের ঘটনাটা স্ট্রাইক করলো। ও তখন রাতে কিচ্ছু বলেনি, বলে তো বলতেই সেই ছেলেটি আমার হাজবেন্ডকে বলছে তুমি দেখো না আমার ঘুমটা ভেঙে গেছে, দেখো আমার হাতের যেখানে আমরা রিস্ট বলি, মানে যেখানে আমরা ঘড়ি পরি। এবার আমি পমপ্লেট মাছ রান্না করবো, ঘরে কটা পমপ্লেট মাছ ছিল তাই। তো ওখানে কে যেন 4টে আঙ্গুল দিয়ে আছড়িয়ে দিয়েছে। সেদিন রাতে আমার হাজবেন্ড বলল শুয়ে পড়ো এখানেই। পরের দিন সকালে কেয়ারটেকারকে ওরা জিজ্ঞাসা করলে বললো এখানে কিছু, ওরা তার উত্তরে না হ্যাঁ বলল না না। তো আমার হাজবেন্ড তারপরে ওদেরকে আমাদের জীবনে যে ঘটনাটা ঘটেছে সেটা বলল। জানি না অশরীরী বলে কিছু আছে কিনা, ছোটোবেলায় বড়দের মুখে গল্প আর কিছু ভূতের বই ছাড়া, কিন্তু এই ঘটনাটা ঘটার পর তার অস্তিত্বটা অস্বীকার করার মতো সাহস কিন্তু আর আমার নেই। কেননা এটা কোনো শোনা কথা নয়। একই ঘটনা পরপর 2টো বছর ঘটবে। 2টো বছর বলা ভুল, যেহেতু পরের বছর গেছে তাই আমি 2টো বছর বলছি। মানে একই ঘটনা একই জায়গায় একই রকমভাবে ঘটছে, সেটা হতে পারে না। জানি না আজও বাংলোটা আছে কি না, যে ডিপার্টমেন্ট থেকে বুক করা যায়, হয়তো আপনাদের বললে আপনাদের মধ্যে অনেকেই হয়তো সেই ধরনের একটি সরকারি বাংলো চাকরি করেন, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় সেটা বলা হয়তো আমার ঠিক হবে না। তো সেই সময়ের পর থেকে এখনও কোনো একটা হোটেলে গেলে না কেন যেন আমার গাটা একটু ছমছম করে, কিন্তু আজ অবধি আর কোনো সেরকম অভিজ্ঞতার সম্মুখীন কিন্তু
আমরা কেউই হয়নি। যাই হোক, রান্নাটা আমার কিন্তু শেষের দিকে। টমেটো দিয়ে আর একটু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছটা করছি। তবে আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস মনে হয়, অশরীরীরা আছে কি আছে না জানি না, কিন্তু আমার জীবনে এই ঘটনার পর তাদের অস্তিত্ব অস্বীকার করতেও আমি পারছি না। কিন্তু তারা আমাদের কতটা ক্ষতি করে আমরা বলতে পারবো না, কিন্তু মানুষের দেহরূপী আমরা যারা রয়েছি তারা আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। কিন্তু চারিদিকে এখন প্রচুর অস্থির পরিস্থিতি। বাংলাদেশের আমার যে বান্ধবীরা রয়েছে খুব খারাপ কন্ডিশনের মধ্য দিয়ে যাচ্ছে। গল্প করতে করতে বিকেল হয়ে গেছে, বৃষ্টিতে দেখলাম গাছগুলো ভেজা। আজ একটা নতুন জিনিস আমার এটা দোতলার বারান্দায় টেরেসে দেখেছি, তা আপনাদের সঙ্গে শেয়ার করব না তা হয়? দেখুন, এই কলা গাছটা আমার শাশুড়ি পুঁতেছিলেন। উনি দেখেও যাননি, উনি ওনার মেয়ের বাড়ি একটু ঘুরতে গেছে। এই দেখুন কলা গাছে মোচা ধরেছে। কলাটা বড় কথা না, আমাদের মানে কি বলবো, টবে একটা ছোট্ট গাছে যেটা হয়েছে এটা দেখার যে আনন্দটা, ওই যে বলে আনন্দ ভাগ করে নিলে বাড়ে, তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। যে কথাটা বলছিলাম, শাহিনুর আমাকে লিখছে যে দিদিভাই দোয়া করো, আমরা ভালো নেই। সত্যিই তো, দোয়া বলুন প্রার্থনা বলুন, এর বাইরে আমাদের হাতে কিছু নেই। তাও বলি, হিংসা দিয়ে কোনো কিছু জয় করা যায় না। যাদের জীবনে দুর্ঘটনা ঘটে তাদের জীবনটাই শূন্য হয়ে যায়। দেখুন গোধূলি আলোয় আমার ছাদটা কি সুন্দর লাগছে। এখানে আসলে কিন্তু এই ছাদের প্রেমে পড়ে যাবেন। বৃষ্টির জলে গাছগুলো একদম পরিপুষ্ট সবুজ হয়ে গেছে। দেখুন গাছের যে লেবুগুলো ছোট্ট ছোট্ট কুঁড়ি ছিল, বৃষ্টির জলে একদম পূর্ণ যৌবনেদের। দেখলাম গাছের গোড়াগুলো ভেজেনি। এখনের বৃষ্টিগুলো এমন ধরনের হয় যে গাছগুলো একটু বড়, তার পাতায় জল পড়ে কিন্তু গোড়ায় খুব একটা জলটা গিয়ে পৌঁছোয় না, যার ফলে দেখি পরের দিন সেই গাছগুলো কীরকম ঢলে পড়েছে। তাই বিকেলবেলা গাছে একটু জল দিয়েই আজকের ভিডিওটা শেষ করে ফেলবো, আর বেশি দূর এগোবো না। প্রচুর লেবু ধরেছে দেখেছেন তো, এটা কিন্তু অরিজিনাল কাগজি লেবু। এর গন্ধ, আমরা বাজার থেকে যে লেবু কিনি তাতে রস হয়, গন্ধ হয় না, কেন গন্ধ হারিয়ে গেছে। সারের দৌলতে হোক, আবহাওয়ার দৌলতে হোক, কোনো কিছু কাটলেই এখন আর গন্ধ পাওয়া যায় না। তাই একটু গাছের গোড়া গাছপালা ভিজিয়ে রেখে আজকের মতো ভিডিওটা শেষ করব। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে। আজকের দিনের মতো আমিও আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আরেকটি নতুন দিনে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে, বাড়ির সবাইকে খেয়াল রাখবেন।